আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা ইংরেজি গ্রামারের ভার্ব টপিকস নিয়ে কথা বলবো। ভার্ব টপিকসটি আমরা দুইটি ক্লাসে শেষ করব, পার্ট এ এবং পার্ট 1 এবং পার্ট 2। তো শর্ট ওয়ে যেটা আমাদের একটি সংক্ষিপ্ত একটা পদ্ধতি। প্রথমে ভার্বের সংজ্ঞা দেখি। যার দ্বারা করা, হাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। খুবই কমন সংজ্ঞা, তুমি এটা জানো। আই প্লে ক্রিকেট, প্লে এটি হচ্ছে ভার্ব। প্লে মানে খেলা করা। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটি ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট হচ্ছে যে ভার্ব নাম্বার ও পার্সন পরিবর্তনের সাথে সাথে রূপের পরিবর্তন হয়, অর্থাৎ নাম্বার এবং পার্সন পরিবর্তন হলে সে পরিবর্তন হয়, এটি ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট হচ্ছে যে ভার্ব নাম্বার ও পার্সন পরিবর্তনের সাথে রূপের পরিবর্তন হয় না, অর্থাৎ নাম্বার এবং পার্সন পাল্টালেও সে পাল্টায় না। এক্সাম্পল হিসাবে দেখো, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তো এখানে আই যদি পরিবর্তন করি, হি করি, তাহলে ওয়ান্টস হয়ে গেছে। এখানে দুইটি ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্টস আর একটা হচ্ছে প্লে। তো আই যখন হি হলো তখন ওয়ান্টস হয়ে গেল, কিন্তু প্লে পরিবর্তন হলো না। যেটি পরিবর্তন হলো সেটি ফাইনাইট ভার্ব, যেটি পরিবর্তন হয়নি এটি নন ফাইনাইট ভার্ব। টু সহ ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলে। তো আরো একবার দেখি, আই হি হওয়ার কারণে ওয়ান্টস হয়েছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই এস বাই এর যোগ হলো, এটি হচ্ছে ফাইনাইট। আর টু সহ ভার্ব এটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারিস। প্রিন্সিপাল হচ্ছে যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশে সক্ষম, অর্থাৎ কারো সাহায্য প্রয়োজন নেই। প্লে, আই প্লে ক্রিকেট, প্লে স্বাধীন, আমি খেলি, কারো সাহায্যের দরকার নেই। ফাইনাইট ভার্বের এটি প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারিস ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত অর্থ প্রকাশে অক্ষম, প্রয়োজনীয় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আই এম প্লেইং ক্রিকেট, এখানে প্লেইং ভার্ব, অ্যাম ও ভার্ব। প্লেইং কে অ্যাম সাহায্য করেছে। হ্যাঁ, আই এম প্লেইং ক্রিকেট, আমি খেলতেছি। তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো সাহায্যকারী ভার্ব। অক্সিলারিস ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটি মেইন অক্সিলারিস আর একটা হচ্ছে মডালস অক্সিলারিস। মেইন অক্সিলারিস আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, যেখানে আই এম প্লেইং ক্রিকেট, অ্যামটি হচ্ছে মেইন অক্সিলারিস। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে, মডালস অক্সিলারিসটা চিনলে এটা সুবিধা হয়। যে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না, আইএনজি যোগ হয় না, যার পাস্ট এবং পার্টিসিপল ফর্ম একই। যেমন ক্যানের সঙ্গে আমরা কখনো এস বাই এস যোগ করি না, ক্যানের সঙ্গে আইএনজিও যোগ করি না, ক্যানিং বলি না, ক্যানস বলি না। ক্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট একই ফর্ম, যেমন ক্যান, কুড, কুড। ওকে, কিন্তু আমরা এই অক্সিলারিসটা যে এম এর সঙ্গে আইএনজি যোগ করা হয় কিভাবে? এম এর মূল ফর্ম হচ্ছে বি, বি এর সঙ্গে আইএনজি যোগ হয় বিং, এবং বি পার্টিসিপল ফর্ম ওয়াজ এবং পাস্ট ফর্ম ওয়াজ এবং পার্টিসিপল ফর্ম বি। তো বি ওয়াজ বিং, এটা হচ্ছে মেইন অক্সিলারিস। আর ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, গোইং টু, নিড, মাস্ট এগুলো হচ্ছে মোডালস অক্সিলারিস। আশা করি মোডালস অক্সিলারিস পরিষ্কার ধারণা হয়েছে। তো মোডালস অক্সিলারিস এর পরে সাধারণ বাক্যগুলোতে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন আই ক্যান প্লে ক্রিকেট, আমি খেলতে পারি। ওকে, এবার আসো প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা ইন্ট্রানজিটিভ। যে ভার্ব অবজেক্ট ব্যতীত অর্থ প্রকাশ করতে অক্ষম, অর্থাৎ এই ভার্বটির অবজেক্ট প্রয়োজন, অবজেক্ট ছাড়া এই ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আই ফ্লাই, আমি উড়াই। কি উড়াই? কাইট, হলেই অর্থ সম্পন্ন। এজন্য এটাকে বলা হচ্ছে অবজেক্ট সম্পন্ন, অবজেক্ট প্রয়োজন। তো অবজেক্ট যার প্রয়োজন সে হচ্ছে ট্রানজিটিভ। তো অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে কর্তাকে কি, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ যদি উত্তর প্রয়োজন হয়, যেমন আই ফ্লাই কাইট, প্রশ্ন হচ্ছে আমি কি উড়াই, তাহলে উত্তর আসে কাইট, এটি হচ্ছে অবজেক্ট। ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্ব অবজেক্ট ব্যতীত অর্থ প্রকাশে সক্ষম, অর্থাৎ এর অবজেক্ট প্রয়োজন নেই। যেমন বার্ড ফ্লাই, পাখি ওড়ে। কি ওড়ে, কেন ওড়ে, কিভাবে ওড়ে, প্রয়োজন নেই। ওয়াটার বয়েলস, পানি সিদ্ধ করা হয়। কেন করা হয়, কি করা হয়, কিভাবে করা হয়, জানার প্রয়োজন নেই, অর্থ সম্পন্ন হয়ে গেছে। তো এটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে মনে রাখতে হবে, যার অবজেক্ট লাগে সে হচ্ছে ট্রানজিটিভ, যার অবজেক্ট প্রয়োজন নেই সে হচ্ছে ইনট্রানজিটিভ। এই ইনট্রানজিটিভ পর্যন্ত হচ্ছে মৌলিক ভার্বের বিষয়, এটা খুব ভালো করে শিখতে হবে। এরপরে যেটা আছে আরো কিছু ভার্ব, যেমন রিফ্লেক্সিভ, হ্যাঁ, যে ভার্ব সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। যেমন হি ফ্যান্ড হিমসেলফ, সে তাকে বাতাস করলো, একই ব্যক্তি, নিজে নিজেই বাতাস করছে। দেখো হি এবং হিমসেলফ একই ব্যক্তি,
হি কিল্ড হিমসেলফ, একই ব্যক্তি, সে নিজেকে হত্যা করেছে। হিমসেলফ এবং হি একই ব্যক্তি, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন গ্রহণ করে যে ভার্ব তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। পারসেপশন, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে ভার্ব, অর্থাৎ অনুভব করে নিতে হবে, এটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে। যেমন আই ফিল ইউ, আমি তোমাকে অনুভব করি, এটা বোঝানোর বিষয় না। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, এটা বোঝানোর বিষয় না। তুমি বোঝাতে পারবে না, তুমি দেখাতে পারবে না, হ্যাঁ, তুমি টাচ করাতে পারবে না, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। তো এগুলোর সঙ্গে আইনজি যোগ হয় না। আই সিং এ বার্ড আমি বলি না, আই অ্যাম লাভিং হিম বলি না, আই অ্যাম লাইকিং হিম বলি না। তো এই শব্দগুলোকে বলা হয় পারসেপশন ভার্ব। কগনেট, যে ভার্ব দ্বারা অনুরূপ শব্দ গ্রহণ করে, অর্থাৎ একই ধরনের শব্দ সে গ্রহণ করে অর্থ সম্পন্ন করে, একই ধরনের। কেমন? হি র্যান এ রেস, রেস মানে দৌড়, র্যান মানে দৌড়, সে এমন দৌড় দৌড়ালো, দেখছো? হি ফট এ ফাইট, সে এমন যুদ্ধ করলো, ফট মানে যুদ্ধ করা, ফাইট মানেও যুদ্ধ করা। তো যদি বলি হি ফট, সে যুদ্ধ করলো, এই বাক্যের অর্থ সম্পন্ন হয় না। হ্যাঁ, আবার সে একই অর্থ গ্রহণ করেছে, অর্থাৎ সম অর্থ গ্রহণ করে যে ভার্ব। পজিটিভ, যে ভার্ব দ্বারা অপর কাউকে না দিয়ে কিছু করিয়ে নেওয়া হয় বোঝায়, অপর কাউকে দিয়ে কিছু করায়। যেমন কাজের মেয়ে, কাজের মেয়ে নিজের কাজ করে না, অন্যের কাজ করে। আই ওয়াক দ্য বেবি, আমি শিশুকে হাঁটাই, আমি নিজে হাঁটছি কিন্তু শিশুকে হাঁটাচ্ছি। আমি শিশুকে খাওয়াই, শিশুটিকে খাওয়াচ্ছি, এটা কাজ করিয়ে নেওয়া। ওকে, আই ওয়াক দ্য বেবি, মাদার ফিড হার চাইল্ড, এরকম বাক্যগুলো হয়। ইম্পার্সোনাল, থার্ড পারসন এ ব্যবহৃত ইটকে গ্রহণ করে যে ভাব, অর্থাৎ এমন কিছু সব বাক্য রয়েছে যেখানে কর্তা থাকে না, তখন আমরা ইট দিয়ে সে কর্তা ফিল আপ করি, এটাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। যেমন ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, এ বাক্যে কর্তা নাই। যেমন ইট ব্লোস, বাতাস প্রবাহিত হচ্ছে, কর্তা নাই, তখন আমরা ইট নিয়ে আসি। তো ইট গ্রহণ করে যে ভার্ব সেটাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। নেক্সট রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল হচ্ছে ইন্টারঅ্যাকশন, মানে আন্তঃসম্পর্কীয়, যা কতগুলো নাউন ও প্রোনাউনের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে। যেমন দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে, দে লাভ ইচ আদার, এটা একে অপরের উপর নির্ভরশীল, হ্যাঁ, এক পক্ষের উপর হবে না। তো ইচ আদার গ্রহণ করে যে ভাব সেটাকে রেসিপ্রোকাল আমরা বলবো। এরপর আসছে ফ্যাক্টিটিভ, এটি খুবই গুরুত্বপূর্ণ। দুইটি অবজেক্ট গ্রহণ করে যে ভার্ব অর্থ সম্পন্ন করে, অর্থাৎ একটি অবজেক্ট হলে তার অর্থ সম্পন্ন হয় না। যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে দিল, কি দিল? একটি কলম দিয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। দুইটি অবজেক্ট, মি একটি অবজেক্ট, এ পেন একটি অবজেক্ট। হি টিচেস আস, তিনি আমাদের শেখান, কি শেখান? ইংলিশ। তো এখানে দুইটি অবজেক্ট রয়েছে, আস এবং ইংলিশ, অর্থাৎ দুইটি অবজেক্ট ছাড়া এই ফ্যাক্টরিটি ভার্ব অর্থ সম্পন্ন করতে পারে না। এটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই মোর ভার্বটি একদিনে শিখবে, আর আগে যে অংশটা পড়েছো, আগের অংশটা, এটা তুমি 2 দিনে শিখবে। তাহলে তোমার একটা ভালো প্রস্তুতি নিতে সহজ হবে এবং ক্লিয়ার কনসেপশন হবে। কারণ ভার্ব এমন একটা টপিকস, তুমি যেটা ব্যতীত কোনো বাক্যই সম্পূর্ণ করতে পারবে না, সার্থক একটি বাক্য ভার্ব ছাড়া হয় না। সুতরাং এই পর্যন্ত তুমি 3 দিনে ট্রাই করো। হ্যাঁ, তুমি আধা ঘন্টা করে পড়ো। আমার মনে হয় তুমি ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপশন পাবে এবং ভার্ব ব্যতীত তুমি কোনো বাক্য মেক করতে পারবে না। সুতরাং ভার্ব তুমি খুব ভালো করে শেখো, ভালো করে শেখো। এখানে যথেষ্ট সহায়তা করা হয়েছে, আশা করা যায় তুমি একটা ভালো ধারণা পেয়েছো। শিক্ষার্থী, এখানে একটা সেলফ টেস্ট উপস্থাপন করা হলো। কিছু বাক্য দেওয়া আছে, দাগ দেওয়া আছে, এগুলো দেখে তুমি কোনটা কোন ভার্ব এই বক্সে লিখবে। ওকে, পরবর্তীতে আমরা দেখি, এখানে একটা তোমাদের ইনফরমেশন জানিয়ে দেখি। আরো বিস্তারিত জানার জন্য আমরা পার্ট 2 যে ভিডিওটা দেখবো, সেখানে ভার্বের ক্রিটিক্যাল সাইডগুলো উপস্থাপন করা হবে, তুমি সেটা অবশ্যই ভালো করে দেখবে। তো এই হচ্ছে মূলত ভার্বের জিস্ট অংশ, অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ। তুমি এই ভিডিওটা 3টা খণ্ড করে নাও, মোর অংশ একটা করো, প্রথমে আরেকটা 2টা অংশ করো, করে তুমি বারবার ট্রাই করো, আমার বিশ্বাস তুমি অবশ্যই সুন্দর একটি প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি ভার্বকে অত্যন্ত সহজভাবে তোমার সামনে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করার। যদি তোমার এতটুকু উপকার হয়, তুমি যদি ভার্ব সম্পর্কে ভালো শিখতে পারো, তবে আমার এই পরিশ্রমের সার্থকতা। তবে আমি বলবো তুমি ট্রাই করো, পসিবল, অবশ্যই পসিবল। কঠিন ইংরেজি গ্রামারে কঠিন তেমন কিছুই নেই, খুবই সহজ, তোমার ধৈর্যের উপর নির্ভর করছে। তুমি একবারই তো শিখবে, তো বারবার ট্রাই করো, কেমন? তো আজকে এখান থেকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি দেখার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ।